আসসালামু আলাইকুম। ভিশন এসি প্রেজেন্টস ভিশনারি প্লেতে সকলকে আমন্ত্রণ। একটা হাইড্রেশন ব্রেক একটা দলকে পুরোপুরি ম্যাচে ফিরিয়ে আনতে পারে, একটা দলের ভাগ্য গড়ে দিতে পারে। ইংল্যান্ডের এই টিমটা 1-0 গোলে কঙ্গোর এগেনস্টে পিছিয়ে থাকার পর একটা হাইড্রেশন ব্রেকের ট্যাকটিক্যাল চেঞ্জের পরেই কিন্তু ইংল্যান্ড ম্যাচে কামব্যাক করেছে এবং ইংল্যান্ডের কোচ টমাস টুকেল তিনি ক্রেডিটটা দিয়েছেন তার দলের অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যান্টনি ব্যারিকে, যিনি হাইড্রেশন ব্রেকের সময় বলেছিলেন যে রাইট সাইডটা আমাদের অনেক বেশি মাত্রায় উইক, সো লেটস পুট ডেকল্যান রাইস অন দ্য রাইট সাইড, অর্থাৎ তাকে রাইট ব্যাক পজিশনে খেলানো। ডেকল্যান রাইসকে রাইট ব্যাক পজিশনে খেলানোর সিদ্ধান্তটাই আলটিমেটলি ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছে, ইংল্যান্ড ম্যাচটা জয়লাভ করেছে। সো আমরা যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে ইংল্যান্ডকে ডিআর কঙ্গো তাদের রাইট সাইডটা থেকে কিভাবে আসলে অনেক বেশি মাত্রায় ফ্রাস্ট্রেটেড করে তুলেছিল কিংবা সাফোকেটিং করে তুলেছিল, খেয়াল করে দেখবেন কঙ্গোর লেফট সাইড এবং ইংল্যান্ডের যে রাইট সাইড, এই জায়গা দিয়ে আলটিমেটলি ইংল্যান্ড কিন্তু বলই বের করতে পারছিল না। ইংল্যান্ড বলই কোনোভাবে বের করতে পারছিল না এবং সেই জায়গাটাতে তারা খুবই স্ট্রাগল এবং খুবই সাফোকেটিং কাইন্ড অফ সিনারিও ছিল। এটা ফার্স্ট হাফের ইনসিডেন্ট আমি আপনাদেরকে বলছি। বাট সেকেন্ড হাফে যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে পুরো ট্যাকটিক্সটাই পরিবর্তন করে দেওয়া হয়েছিল। ডেকল্যান রাইসকে রাইট ব্যাক হিসেবে খেলানো হয়েছিল। তার কাজটাও ছিল সেই জায়গাটা ওভারল্যাপ করে উপরের দিকে উঠে যাওয়া, ক্রসে হেল্প করা এবং সেখানে একটা পাসিং ট্রায়াঙ্গেল তৈরি করা। আপনি খেয়াল করে দেখবেন যে শাকা, রাইস এবং এস তাদের মধ্যে কিন্তু একটা পাসিং ট্রায়াঙ্গেলও সেই জায়গায় ক্রিয়েট করা হয়েছিল। এবং যে প্রথম গোলটা হ্যারিকেন হেডে করেছিলেন সেটার যদি বিল্ড আপটা আপনি লক্ষ্য করে দেখেন তাহলে সেটার বিল্ড আপটা কিন্তু আলটিমেটলি রাইট সাইড দিয়ে হয়েছিল, অর্থাৎ ডেকল্যান রাইসকে রাইট সাইডে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আলটিমেটলি এই বিল্ড আপটা হয়েছে এবং পুরো ইংল্যান্ডের খেলার প্যাটার্নটাই পরিবর্তিত হয়ে গিয়েছিল এবং সেই জায়গাটাতে ইংল্যান্ড বেস্ট পসিবল আউটকাম বের করতে পারছিল। সো এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। ফুটবল যে নাওয়াডেজ আসলে কতটা ট্যাকটিক্যাল জায়গা, অনেকে হয়তো বা বলার চেষ্টা করেন যে এই যে ফুটবল নিয়ে এত বিশ্লেষণ বা এত কথাবার্তা, মডার্ন ডে ফুটবল কিন্তু ইটস অল অ্যাবাউট অ্যানালিসিস, ইটস অল অ্যাবাউট কোচের ট্যাকটিক্যাল বৈশিষ্ট্যের জায়গা। এবং কালকে যখন ম্যাচ চলছিল ওই সময়টাতে আমাদের যমুনা টেলিভিশনে প্রতিদিনের রাত 12টার অনুষ্ঠান থাকে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ছিলাম, আহমেদ বিন পারভেজ ছিলেন, অ্যান্ড উই ওয়ার অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্যাট যে হাইড্রেশন ব্রেকটা পুরোপুরি ইংল্যান্ডের খেলার প্যাটার্নটাকে পরিবর্তন করে দিয়েছে। ডেকল্যান রাইস রাইট সাইডে আসলেন এবং তারপরেই পুরো বিষয়টা পরিবর্তিত হওয়া শুরু করলো। সো দ্যাট ইজ সামথিং ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দিস পার্টিকুলার ওয়ার্ল্ড কাপ, যে আপনি দেখবেন হাইড্রেশন ব্রেকের পর ব্রাজিল জাপান খেলায় হাইড্রেশন ব্রেকের পরেই কিন্তু জাপান কামব্যাক করে একটা গোল দিয়েছিল। ইভেন ব্রাজিল মরক্কো ম্যাচে হাইড্রেশন ব্রেকের পরে ব্রাজিল কামব্যাক করেছিল। অলমোস্ট ইন এভরি ম্যাচেস আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে, যে আলটিমেটলি আপনি হাইড্রেশন ব্রেকের সময়টায় আপনি কিভাবে ট্যাকটিক্যাল বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করেন। এবং এটা যেমন আমরা শুধুমাত্র কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলছিলাম বা কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে বলছিলাম যে এটা একটা কমার্শিয়াল ফ্যাক্টর কিনা, কিন্তু তার চাইতেও বেশি আমার কাছে মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে এই হাইড্রেশন ব্রেকটা অনেক বেশি মাত্রায় ট্যাকটিক্যাল রিশাফলিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেটা কিন্তু মাঠের খেলাতে অনেক ইম্প্যাক্ট ফেলছে। ইনিশিয়ালি আমরা চিন্তা করছিলাম যে ইটস জাস্ট অনলি আ কমার্শিয়াল পারপাস, একটা কমার্শিয়াল পারপাসে, কিন্তু এটা কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত হলেও আপনি গেমের ইম্প্যাক্টটা চিন্তা করলে হাইড্রেশন ব্রেকটা অনেক বেশি মাত্রায় প্লেয়ারদের টেকনিক্যাল জায়গা বা কোচেসদের ট্যাকটিক্যাল জায়গাগুলো পরিবর্তন করার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। দর্শক, আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।